ইতিহাসের এক অদ্ভুত ও নির্মম আবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আজ বাংলাদেশ, যে ভূরাজনৈতিক সমীকরণের চক্রান্তে আজ থেকে ৪৫ বছর আগে এই জনপদ গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়েছিল। ২০২৬ সালে এসে আমরা ঠিক একই ক্রান্তি লগ্নে উপস্থিত। পর্দার আড়ালে কুশীলব কুচক্রী মহল ঠিক সেই একই রয়েছে। দেশীয় আজ্ঞাবহ মেরুদণ্ডহীন নিকৃষ্ট গোলাম শক্তি। কেবল দৃশ্যপটে পাত্র পরিবর্তন ঘটেছে। সেদিন ছিলেন সিনিয়র জিয়া, আর আজ সেখানে মশাল হাতে দাঁড়িয়ে আছেন জুনিয়র জিয়া। তারেক রহমান দিল্লির বর্তমান অভিসন্ধি অত্যন্ত নগ্ন ও পরিষ্কার। যে কোনো মূল্যে, যে কোনো উপায় তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে অপসারণ করা। তারা খুব ভালো করেই জানে তারেক রহমানের এই হিমালয় সম জনভিত্তি গুড়িয়ে দিতে না পারলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান এক অসম্ভব অলীক কল্পনা। আজ দিল্লি চরম মনস্তাত্ত্বিক সংকটে নিমজ্জিত। নির্বাচনোত্তর পরিস্থিতিতে ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। দিল্লি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছে এই জনপদ তাদের নিঃশর্ত গোলামি ও দাসত্ব করার মতো আওয়ামী লীগ ছাড়া আর দ্বিতীয় কোনো রাজনৈতিক শক্তি অবশিষ্ট নেই। নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার স্বার্থেই তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে মরিয়া হয়ে উঠেছে। শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশ ফেরার ঘোষণা তারই অংশমাত্র। সম্প্রতি গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী রাজনৈতিক উচ্চারণ করেছেন এদেশের রাজনীতির অন্যতম প্রবীণ ও সামরিক ব্যক্তিত্ব কর্নেল অলি আহমদ। তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে নিরাপত্তাজনিত কারণে নৈশকালীন সময় ঢাকার বাইরে অবস্থান না করার জন্য স্বনির্বন্ধ পরামর্শ দিয়েছেন। সস্তা রাজনীতির চশমায় অনেকে হয়তো একে অতি উৎসাহ, অতি সতর্কতা বা বাড়াবাড়ি বলে উড়িয়ে দিতে চাইবেন, কিন্তু মনে রাখবেন কর্নেল অলি দীর্ঘ সামরিক রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় বিদগ্ধ এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব। তিনি কোনো অদৃশ্য থ্রেট বা বিপদের গন্ধ পেয়েছেন বলেই আমরা শঙ্কা করছি তার গভীরে এক ভয়ঙ্কর নীল নকশা সুপ্ত থাকতে পারে। অনেকে নানামুখী ভূ রাজনৈতিক হালকা ব্যাখ্যাও করছেন। ভাবছেন প্রধানমন্ত্রীর চীন সফরের কারণে হয়তো বা কোনো পরশক্তি সামান্য ক্ষুব্ধ হয়েছে, কিন্তু আসল ব্যাধি এতটা সহজ, এতটা সরল নয়। মূল সমস্যা আরো গুরুতর, আরো গভীরে, আরো অভ্যন্তরীণ, যার নাম উৎখাতকৃত আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই জানে কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে মানুষ আর কখনোই দিল্লির দাসত্ব মেনে নেবে না। এজন্য হিন্দুস্তান ক্ষমতার চাবিকাঠি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এতটাই মরিয়া যে কোনো চরম পন্থা যে কোনো মুহূর্তে বেছে নিতে তারা কোনো দ্বিধাবোধ করবে না। অতীতে অসংখ্যবার তারা বিভিন্ন চরম পন্থা বেছে নিয়ে বাংলাদেশকে উলট পালট করে দিয়েছে, অস্থির করে দিয়েছে। এখন প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, তাকে কোন জাদু মন্ত্রে আবার দেশের রাজনীতিতে পুনর্বাসন করা সম্ভব? স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় তো তা সম্পূর্ণ অসম্ভব। এটি তখনই সম্ভব যখন বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রলয়ঙ্করী উলট পালট করা মাইলস্টোন ঘটনা সম্ভব হবে। একটি ভয়ঙ্কর পলিটিক্যাল ম্যাসাকার যা রাতারাতি এদেশের রাজনীতির গতিপথকে সম্পূর্ণ ভিন্ন খাতে ডাইভার্ট করে দেবে। ইতিহাসের ধুলোমলিন পাতা উল্টিয়ে দেখুন। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন করেছিলেন। তখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তা এতটাই উজ্জ্বল ছিল এবং দেশপ্রেম এতটাই গভীর ছিল যে তার সামনে সকল বিরোধী শক্তি তখন খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল। হিন্দুস্তানের তখন প্রয়োজন ছিল এক চরম মেরুদণ্ডহীন অনুগত শক্তির, আর সেই শক্তিকে ক্ষমতার মসনদে বসানোর পথ প্রশস্ত করতে দরকার ছিল একটা ভয়ঙ্কর ম্যাসাকার। তাই হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার মধ্য দিয়ে বাংলাদেশের গলায় ঝুলে দেওয়া হয়েছিল গোলামীর জিঞ্জির। আজ দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশ আবার ঠিক একই রকম পিচ্ছিল ইতিহাসের মোড়ে এসে দাঁড়িয়েছে। পর্দার পেছনের খেলোয়াড়রা সব একই, সেই দিল্লি, সেই আওয়ামী লীগ। কেবল সিনিয়র জিয়ার জায়গায় হাল ধরেছেন জুনিয়র জিয়া। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শতাব্দীর পর শতাব্দী ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে আজ অবধি কোটি তরুণের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে কোনো বিদেশি শক্তির চারণভূমি বা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হতে দেব না। আমাদের প্রতিটি নাগরিককে জাগ্রত প্রহরী ভূমিকা পালন করতে হবে, রুখে দিতে হবে যে কোনো ম্যাসাকারের নীল নকশা। আজাদি জিন্দাবাদ।